আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। চারিদিকে ফিসফাস গুঞ্জন আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে। 17 বছরের লৌহ কঠিন শাসনের পর পতন হওয়া দলটি পেয়েছে ফ্যাসিস্টের তকমা। সভাপতি মৃত্যুদণ্ডে দণ্ডিত, প্রধান নেতারা কেউ জেলে নয়তো বিদেশে। কয়েকটি ঝটিকা মিছিল ছাড়া খুঁজে পাওয়া যাচ্ছে না দলটির কর্মীদেরও। এমন দুঃসময়েও দলটির রাজনীতিতে ফেরার গুঞ্জন উঠেছে। এমন সময়ে মনে করিয়ে দিতে চাই ঠিক 1 বছর আগে হওয়া একটি জরিপের ফলাফলের কথা, যেখানে মানুষের কাছে প্রশ্ন রাখা হয়েছিল আওয়ামী লীগের রাজনীতি চালিয়ে নেয়ার পক্ষে কয়জন, বিপক্ষেই বা কয়জন। জরিপটি পরিচালনা করেছিল ভয়েস অফ আমেরিকা। জুলাই গণ অভ্যুত্থানের মাত্র 4 মাসের মাথায় গত বছরের নভেম্বরে পরিচালিত জরিপে দেখা গিয়েছিল আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চায় দেশের 57% মানুষ। এর মধ্যে তরুণরা, যাদের বয়স 18 থেকে 34, তাদের 53.9% এবং 35 বা তার চেয়ে বেশি বয়সী 60.3% মানুষ আওয়ামী লীগকে রাজনীতি চালিয়ে যেতে দেওয়ার পক্ষে মত দিয়েছিলেন। নারী উত্তরদাতাদের মধ্যে 52.2 এবং পুরুষদের মধ্যে 61.8% উত্তরদাতা চান আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরুক। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া উচিত বলে মনে করেন গ্রামীণ উত্তরদাতাদের 57.1% এবং শহরের উত্তরদাতাদের 56.7%। অন্যদিকে দলটিকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন 35.3% মানুষ। অর্থাৎ বেশিরভাগ মানুষ তখনও আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চেয়েছিলেন। 18 থেকে 34 বছর বয়সী তরুণ উত্তরদাতাদের মধ্যে 39.9% আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে বেশি সংখ্যায় মত দেন। 35 বছর বা তার চেয়ে বেশি বয়সী উত্তরদাতাদের 30.8% মত দিয়েছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে। নিজেদের ইতিহাসের সবচেয়ে সংকটকাল পার করছে বাংলাদেশ আওয়ামী লীগ। এমন অবস্থাতেও পতনের মাত্র 4 মাসের মাথায় একটি জরিপে দেশের প্রায় 60% মানুষ দলটির প্রতি সহানুভূতি কিছুটা অবাক করার মতোই বটে। সেই জরিপটির ফলাফল বের হবার পর কেটে গেছে 1 বছর। অনেক পানি গড়িয়েছে পদ্মা মেঘনায়। সময় এবং রাজনীতির স্বাভাবিক নিয়মেই আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ আরও কমে আসার কথা। বাংলাদেশের রাজনীতি স্বাধীনতার পর থেকে যে ধারায় চলে তাতে সবসময় সরকার বিরোধী পক্ষের প্রতি সাধারণ মানুষের এক ধরনের সহানুভূতি কাজ করে। ঠিক এই মুহূর্তে এমন একটি জরিপ পরিচালিত হলে কেমন ফলাফল আসতে পারে দর্শক জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো নীতি নির্ধারক মুক্ত অবস্থায় বাংলাদেশে নেই। মূলত ভারতেই অবস্থান করছেন বেশিরভাগ জেলের বাইরে থাকা নেতারা। সেখানে তারা সংগঠিত হবার চেষ্টা করছেন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে নিজেদের মনোভাব বারবার জানিয়ে আসছেন তারা। অন্যদিকে বর্তমান সরকারও আওয়ামী লীগ সম্পর্কে নিজেদের অবস্থান প্রকাশ করেছে। তাতে স্পষ্ট বর্তমান সরকারের সময়ে স্বাভাবিক নিয়মে আওয়ামী লীগের ফেরা যেমন অসম্ভব, তেমনি প্রাচীন এই রাজনৈতিক দলটিও এই সরকারের কাছ থেকে নিজেদের জন্য ইতিবাচক কিছু প্রত্যাশা করছে না। এর মধ্যেই আবার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পরে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের কথা উঠেছে। তাই স্বাভাবিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা এবং আগামী নির্বাচন যেটি ফেব্রুয়ারিতে হবার কথা, সেখানে অংশগ্রহণের সম্ভাবনা কার্যত শূন্য। এই বাস্তবতা বুঝেই আগামী জাতীয় নির্বাচন বানচালের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। 2014 এবং 24 সালের নির্বাচনের সময় একই ভূমিকা ছিল বিএনপি এবং জামায়াতেরও। কিন্তু তখনকার বাস্তবতা আর এখনকার বাস্তবতার মধ্যে অনেক ফারাক। প্রথমত, বিএনপি জামায়াত কোনো কার্যক্রম নিষিদ্ধ দল ছিল না। তারা প্রকাশ্যেই তাদের কার্যক্রম চালাতে পেরেছেন। নির্বাচন বয়কটে সহিংসতার মতো তাদের অনেক ভূমিকা প্রশ্নবিদ্ধ হলেও কার্যক্রম নিষিদ্ধের কোনো প্রশ্ন ওঠেনি। কিন্তু আওয়ামী লীগের সামনে সেই বাস্তবতা অনুপস্থিত। গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছে দলটি। সেই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী কোনো পক্ষ চাচ্ছে না আওয়ামী লীগ আবার ফিরে আসুক। মাথার উপরে আবার দলীয় সভাপতির মৃত্যুদণ্ডের রায়। এমন অবস্থায় আন্ডারগ্রাউন্ডে থেকে ভোট ঠিকমতো অনুষ্ঠিত না হতে দেবার পরিকল্পনা নেওয়া ছাড়া আওয়ামী লীগের হাতে খুব বেশি বিকল্প নেই।
অনেক রাজনৈতিক বিশ্লেষক আবার আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনার ক্ষেত্র প্রস্তুতে আগামী সরকারের ভূমিকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তারপর চূড়ান্ত মন্তব্য করতে চান। তারা বলছেন, নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে তা নিঃসন্দেহে কোনো রাজনৈতিক সরকারই হবে। তাদের পক্ষে আওয়ামী লীগের মতো শক্তিকে কতদিন উপেক্ষা করে থাকা সম্ভব হবে তা একটি প্রশ্ন সাপেক্ষ বিষয়। আবার তার ঠিক উল্টোটাও হতে পারে। তারা বর্তমান বিচারের এই ধারা অক্ষুণ্ণ রেখে মানবতা বিরোধী ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের কার্যক্রম শুরু করে দিতে পারে। এমনটি হলে যে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছে, ঠিক একই ধরনের পাল্টা অভ্যুত্থান ঘটিয়ে পুনরায় ফিরে আসা ছাড়া আওয়ামী লীগের সামনে আর কোনো খুব বেশি ভালো বিকল্প থাকবে না। কিন্তু সেই সম্ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়ে আওয়ামী লীগের জন্য কঠিনই বটে। দলীয় প্রধান সহ কেন্দ্রীয় নেতারা বিদেশে পলাতক, দেশে থাকা নেতারাও প্রায় সবাই কারাগারে। কেন্দ্রীয় নেতাদের বাইরে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের কাউকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। সহসাই আওয়ামী লীগের কারাগারে থাকা নেতাদের মুক্তির সম্ভাবনাও কম। অপেক্ষাকৃত ক্লিন ইমেজের নেতা নারায়ণগঞ্জের সেলিনা হায়াত আইভীর উচ্চ আদালতে জামিনের পরে আবারও মামলার শিকার হওয়া যার বড় উদাহরণ। এত সব নেতিবাচকতার মাঝ দিয়ে যাওয়া পুরনো এই দলটির জন্য সামান্য অক্সিজেন হতে পারে ভয়েস অব আমেরিকার 1 বছর আগের সেই জরিপটি। এর পরিসংখ্যান বিশ্লেষণ করলেই বিষয়টি আরও পরিষ্কার হবে। সেখানে দেখা যাচ্ছে শহরের তুলনায় গ্রামের মানুষ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার পক্ষে বেশি মত দিয়েছিলেন। শহরের উত্তরদাতাদের 38.2 এবং গ্রামীণ উত্তরদাতাদের 34.6% আওয়ামী লীগকে নিষিদ্ধ দেখতে চান। একসময় শহুরে মধ্যবিত্তের দল হিসেবে পরিচিতি পাওয়া আওয়ামী লীগের জন্য গ্রামীণ সংখ্যাগরিষ্ঠ অংশের সমর্থন পাওয়া একটি ইতিবাচক দিক। সরকারে থাকার সময় সামাজিক নিরাপত্তা খাতে বড় বরাদ্দ রেখেছিল শেখ হাসিনার সরকার। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, আশ্রয়ণ প্রকল্পের মূল সুবিধাভোগী ছিল এই গ্রামীণ মানুষ। ফলে দুঃসময়ে সেই গ্রাম বাংলার মানুষ আওয়ামী লীগকে ভোলেনি, জরিপে তা স্পষ্ট। নারী উত্তরদাতাদের মধ্যে 52.2% সমর্থন আওয়ামী লীগের পক্ষে। বরাবরই প্রগতিশীলতার কথা বলে আসা আওয়ামী লীগের কঠিন সময়ে নারীদের সংখ্যাগরিষ্ঠ সমর্থনও আছে এদিকে। বিপরীতে 18 থেকে 34 বছর বয়সী যারা জরিপে অংশ নিয়েছিলেন, তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পক্ষে মতামত দিয়েছেন। এই অংশটি মূলত শিক্ষার্থী, যাদের অনেকেই সরাসরি 24-এর গণ অভ্যুত্থানে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সরকার বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন। এত সব হিসাব নিকাশের বেড়া ডিঙিয়ে আওয়ামী লীগ কবে মূলধারার রাজনীতিতে আবার ফিরতে পারবে সেটি এখন বড় প্রশ্নই বটে। রাজনীতির বিজ্ঞান বলছে, শেষ পর্যন্ত লড়াইয়ের মাঠ থেকেই আসে চূড়ান্ত ফলাফল। আন্দোলনের দল হিসেবে পরিচিত আওয়ামী লীগ এই বাস্তবতা যত তাড়াতাড়ি অনুধাবন করতে পারবে এবং রাজপথে তার বাস্তব চিত্র দেখাতে পারবে, মূলত তার উপর নির্ভর করছে দল হিসেবে তাদের টিকে থাকা না থাকা। সব দোষ ভারতের। ভারতের কি করা উচিত, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আজকে বিজয়ের মাস। এই বিজয়ের মাসেই বলতে হয় যে আজকে আমরা যে বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দিতে পারি, সেই নাগরিক পরিচয়ের পেছনেও নেপথ্যে একটা বড় ধরনের ভূমিকা আছে ভারতের। 1971 সালের 3 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত 13 দিনের যুদ্ধে সরাসরি অংশ নিয়েছিল ভারত এবং মুক্তিযুদ্ধের শুরু থেকে আমাদেরকে নানাভাবে ভারত সহযোগিতা করেছে, যার দরুন আমরা সর্বমোট মাত্র 9 মাসের যুদ্ধে একটি মানচিত্র অর্জন করেছি, একটা পতাকা অর্জন করেছি, আমাদের একটা নিজস্ব জাতীয় সঙ্গীত আছে। কিন্তু আজকে পরিবর্তিত বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে। 1 বছর আগে 2024 সালে আমাদের মুক্তিযুদ্ধের যে বাংলাদেশটা ছিল, কিংবা ভারত আমাদের যে অকৃত্রিম বন্ধু, আমরা যে গর্বের সাথে স্বীকার করতাম, আজকে যদি আমি এই যে বারবার বলি না ভারত আমাদের অকৃত্রিম বন্ধু, আমাকে ভারতের দালাল বলেও, এমনকি রয়ের এজেন্ট হিসেবেও বলা হয়। কেউ কেউ সরাসরি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জানান দেন পাকিস্তানপন্থী আমাদের
মুক্তিযুদ্ধে বিরোধী শক্তি, রাজাকার গোষ্ঠী, সোজা কথা, নাম উল্লেখ করলাম না, আপনারা হয়তো অনেকে জানেন। যাই হোক, যেটা সত্য সত্য, ন্যায়ের পক্ষে আজীবন কথা বলছি, কথা বলে যাব। আজকে সব দোষ ভারতের। এই যে আমাদের যে স্বাধীনতা অর্জন করেছি, এর দোষটাও ভারতের। পাকিস্তানকে কেন ভাঙা হলো, এর দোষটা দায়টাও ভারতের। আমরা স্বাধীন হয়েছি পাকিস্তান থেকে কেন, পেছনের ইতিহাসটা পাঠ করলে, আজকের জেন জিরাও যদি ইতিহাসটা পাঠ করে, তাহলে বুঝতে পারবে যে কেন আমাদের আলাদা হয়ে যেতে হয়েছিল। আজকে যদি 1971 সালে ভারত আমাদের সহযোগিতা না করত, আজও আমরা স্বাধীন হতে পারতাম কিনা, পাকিস্তানের সেই বালুচের মতো অবস্থায় থাকতাম কিনা, সে ব্যাপারে খুব বড় ধরনের প্রশ্ন আছে। কিন্তু সত্যিকার অর্থে চূড়ান্ত বিচারে ভারত আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল। আজকের এই বিজয়ের মাসে ভারতের প্রতি শ্রদ্ধা, সম্মান, কিন্তু একটি গোষ্ঠী ভারতকে দোষ দেয়। আজকে আসলে আমি এই মুহূর্তে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি, যদিও আজকে দিনের আর এক ভাগে সেটি নিয়ে কথা বলেছি। বাংলাদেশের আলোচিত বিডিআর বিদ্রোহ নিয়ে কথা বলতে এসেছি। বিডিআর বিদ্রোহে দল আওয়ামী লীগকে তো যুক্ত করাই হয়েছে, একই সাথে খুব জোরালো ভাবে ভারতকে যুক্ত করে ফেলানো হয়েছে ইউনূস সরকারের পক্ষ থেকে। খবরে বলা হচ্ছে যে পিলখানায় বাংলাদেশের রাইফেলসের বিডিআর সদর দপ্তরে 2009 সালে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, গতকাল রোববার তার তদন্তের রিপোর্ট প্রকাশিত হয়েছে। এই ঘটনার তদন্ত চেয়ে বাংলাদেশে ক্ষমতায় আসার পর অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছিলেন। গত 11 মাস ধরে তারা তদন্ত করেছে এবং রবিবার রিপোর্ট জমা দিয়েছে ইউনূসের দপ্তরে। তাদের দাবি, সেই রিপোর্টের দাবি, 16 বছর আগের সেই ঘটনায় ভারতও জড়িত ছিল। এই বিষয়ে ভারত সরকারের কাছে জবাব চাওয়ার সুপারিশ করেছে বাংলাদেশের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। ইউনূসের কমিশনের রিপোর্টে 2009 সালের ঘটনায় দায়ী করা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের একাধিক নেতাকে। দাবি, শেখ হাসিনার সবুজ সংকেতে ওই ঘটনা ঘটেছিল। নেপথ্যে মূল কাণ্ডারে ছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। কিন্তু ঠিক কি ঘটেছিল 16 বছর আগে, কিভাবে তার সঙ্গে ভারতের যোগ ছিল বলে দাবি করছে ঢাকা। 2009 সালের ঘটনা বাংলাদেশের পিলখানা হত্যাকাণ্ড নামেই পরিচিত। বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর বর্তমান নাম বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশ, আগে তা ছিল বাংলাদেশ রাইফেলস। এই আধা সামরিক বাহিনীর উপর সীমান্ত রক্ষার ভার। 2009 সালে বিডিআর এর একাংশের সদস্যরা বিদ্রোহ ঘোষণা করেন। শীর্ষ নেতৃত্বের বদল, সেনাবাহিনীর সঙ্গে সমানাধিকার, নিয়োগ সংক্রান্ত একাধিক দাবি দেওয়া ছিল তাদের। বিদ্রোহী বিডিআর বাহিনী পিলখানার সদর দপ্তর দখল করে নেয় এবং শীর্ষ সেনা কর্মকর্তাদের হত্যা করে। 25 এবং 26 ফেব্রুয়ারি টানা 2 দিন ধরে চলে হত্যাকাণ্ড। রেহাই পাননি সাধারণ মানুষও। বিডিআর এর তৎকালীন ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদকে সদর দপ্তরের ভিতরে গুলি করে হত্যা করা হয়। তার পরিবারকেও নিশানা করেছিল বিদ্রোহীরা। দাবি দেওয়া আদায়ের জন্য অনেক সেনাকর্তাকে পণবন্দি করা হয়েছিল। তাদের উপর নৃশংস অত্যাচার হয়। পিলখানা হত্যাকাণ্ডে 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জনের মৃত্যু হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্রোহীদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দিয়েছিলেন। শেষ পর্যন্ত অস্ত্র ছেড়ে আত্মসমর্পণ করেন অধিকাংশ বিদ্রোহী বিডিআর সদস্য। শেখ হাসিনা জানিয়েছিলেন, খুন ও নৃশংসতার সঙ্গে যারা জড়িত তারা ছাড়া বাকি বিদ্রোহীদের ক্ষমা করা হবে। ঢাকার আদালতে এই সংক্রান্ত বিচার চলেছে দীর্ঘদিন। 2013 সালের 5 নভেম্বর আদালত পিলখানা হত্যাকাণ্ডে বহু মানুষকে দোষী সাব্যস্ত করে। মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল 152 জনকে, 161 জন পেয়েছিলেন আজীবন কারাবাসের আদেশ। এছাড়া আরো 256 জনকে 3 থেকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। মুক্তি দেওয়া হয়েছিল 277 জনকে। যদিও ঢাকার আদালতের এই বিচার প্রক্রিয়াকে অস্বচ্ছ এবং প্রতিশোধমূলক বলে অভিযোগ করেছিলেন কেউ কেউ।
জাতিসংঘের রিপোর্টেও তেমন দাবি উঠেছিল। ভারত প্রসঙ্গ কিভাবে এলো সেটি একটু দেখে নেওয়া যায়। যে 2009 সালে ভারতে ক্ষমতায় ছিল কংগ্রেস সরকার, প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। ইউনুসের কমিশনের রিপোর্টে বলা হয়েছে পিলখানা হত্যাকাণ্ডে ভারতের যোগ ছিল। এই রিপোর্টের দাবি করা হয়েছে যে বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করে দিতে চেয়েছিল ভারত। বিডিআর বিদ্রোহ থেকে তাই তারা লাভবান হয়েছে। তদন্ত কমিশনের প্রধান তথা বাংলাদেশের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান বলেন, ওই ঘটনার সময় 921 জন ভারতীয় বাংলাদেশে এসেছিলেন। তার মধ্যে 67 জনের কোনো হিসাব নেই। তারা কোন দিক দিয়ে এসেছিলেন, কোথা দিয়ে বেরিয়ে গিয়েছেন জানা যাচ্ছে না। আমরা জানতে পেরেছি প্রতিবেশী বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চেয়েছিল ভারত। সেনাবাহিনী ও বিজিবিকে দুর্বল করতে চেয়েছিল। যদিও বক্তব্যের সপক্ষে কোনো প্রমাণ দেখাননি ফজলুর রহমান। 67 জনের খোঁজ নিতে ইউনুস সরকারকে ভারতের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে তদন্ত কমিশন। ভারতের তরফে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি। কমিশনের সুপারিশ অনুযায়ী 2009 সালের ঘটনা নিয়ে নয়াদিল্লিকে কোনো চিঠি ঢাকা দেবে কিনা তাও এখনো স্পষ্ট নয়। এই তদন্ত কমিশনটা যখন গঠন করা হয়েছিল তখন কিন্তু এই তদন্ত কমিশনের প্রধান যিনি, তিনি বেশ গর্বের সাথে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে ভারতে অবস্থিত নির্বাসিত প্রধানমন্ত্রীর সঙ্গে তারা কথা বলবেন, কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবার চান্স পাননি, ভারত যাওয়ার চান্সই পাননি। কিন্তু একটি রিপোর্ট পেশ করেছেন ভারতকে যুক্ত করে। আজকে দিনের আরেক ভাগে আমি এটি নিয়ে কথা বলেছি। এই কমিশনের প্রধান যিনি, তিনি একজন চরম ভারত বিদ্বেষী, ভারত বিরোধী মানুষ। 1971 সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহায়তার জন্য আজকে এই শ্রেণীটি, এই গোষ্ঠীটি ইউনুস সরকার থেকে শুরু করে দোষারোপ করছে বা করে। আজকে বাংলাদেশের অবস্থাটা এমন হয়েছে, কখনো কখনো আমার মনে হয় না যে এটা বাংলাদেশ আছে, এটাকে মনে করা হচ্ছে যে পাকিস্তান, পূর্ব পাকিস্তান। এবং পূর্ব পাকিস্তান মনে করা হচ্ছে বলেই এখনকার যারা কর্তা তারা পূর্ব পাকিস্তান মনে করছেন বললেই কথায় কথায় ভারতকে দুষছেন। 71 সালের জন্য দুষবেন বা দুষছেন, আবার প্রতিনিয়ত নানা কিছু বাংলাদেশে যা কিছু ঘটে তার পেছনে ভারতের যোগ খোঁজেন। আবার এই যে বিডিআর বিদ্রোহ 16 বছর আগে যে বিদ্রোহটা ঘটেছিল, 16-17 বছর আগে, সেই বিদ্রোহের পেছনেও ভারতকে দুষছেন। আমি দিনের আরেক ভাগের ভিডিওতেও বলেছি যে এবং সরকারকে, সেই সময়ের সরকারকে দুষছেন। সেই সময়ের সরকারকে দোষা নাকি সেই সময়ের সরকারকে ফেলে দেওয়ার জন্য সেই সময়ের সরকার সাথে সাথে ক্ষমতায় আসার সাথে সাথে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে দেশে একটা গৃহযুদ্ধ লাগানোর জন্য এবং সাথে সাথে সেই আওয়ামী লীগ সরকারকে পতন ঘটানোরই একটা ষড়যন্ত্র ছিল, সার্বিক বিচার বিশ্লেষণে সেটি প্রতীয়মান হয়। কিন্তু আজকে ঘটনা পুরো উল্টে দেওয়া হচ্ছে। সেই সরকারই জড়িত ছিল। আবার আমাদের প্রতিবেশী দেশ, সবচেয়ে আপন কাছের নিকট প্রতিবেশী ভারতকে দোষারোপ করা হচ্ছে, যে ভারতের সহযোগিতা ছাড়া আমরা এক পা চলতে পারি না। সেই ভারতকে প্রতিনিয়ত কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। এই যে ভারতকে যে এত দোষারোপ করা হচ্ছে, এর পরিণতি কি হতে পারে? যদিও ভারত এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পরিণতি দেখায়নি। এই যে ইউনুস সরকার চরম ভারত বিদ্বেষী সরকার, কিন্তু এখনো পর্যন্ত খুব মোটা দাগে বড় আকারের যে সহযোগিতা তুলে নিয়েছে বাংলাদেশের সাথে, তা কিন্তু ঘটেনি। কিছু কিছু ছোট ছোট ঘটনা ঘটেছে, যেমন ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে। বাংলাদেশ থেকে পণ্য বিভিন্ন দেশে, বিশেষ করে গার্মেন্টস পণ্য রপ্তানি হতো বিভিন্ন দেশে, বাংলাদেশ থেকে ভারত হয়ে ভারতের বিমানবন্দর, ভারতের সমুদ্র বন্দর ব্যবহার করে সেগুলো বন্ধ করে দিয়েছে ভারত। এবং স্থল পথে কিছু পণ্য ভারতে আমাদের রপ্তানি হতো, সেগুলো বন্ধ করে দিয়েছে ভারত। 2 দিন আগে এই যে ভুটান নেপালের সঙ্গে আমাদের ট্রান্সশিপমেন্ট সুবিধা ছিল, 2 দিন আগে আমরা একটা দেখলাম একটা পণ্য ভুটানে যাবে, সেই ভুটানে যাওয়া পণ্যটা কিন্তু ভারত ঢুকতে দেয়নি, ঢোকার অনুমতি দেয়নি, এখনো পর্যন্ত ঢুকতে পারেনি। তো সব খুব ছোট ছোট ইনিশিয়েটিভের মধ্যে আছে ভারত, কিন্তু মোটা দাগে যদি ভারত একটা একটা করে
ব্যবস্থা নিতে শুরু করে এই যে বাংলাদেশের যে ভারত বিরোধিতা, তাহলে বাংলাদেশের কি হবে? বাংলাদেশ এক ভয়াবহ বিপদের মুখে পড়বে। যেমন ইতিমধ্যে দেখুন, এই যে চাল কিনছে কোথা থেকে? ভারত থেকে কিনতে পারছে না কেন? চাল যারা উৎপাদন করে না তাদের কাছ থেকে চাল কিনছে বাংলাদেশ, সিঙ্গাপুর থেকে চাল কিনছে, দুবাই থেকে চাল কিনছে, যারা 1 কেজি চালও উৎপাদন করে না। ভবিষ্যতের বাংলাদেশে এইভাবে যদি চলতে থাকে, ইউনূস সরকারের দ্বারা শাসিত বাংলাদেশ, তাহলে ভারত যদি আরো নানা রকম পদক্ষেপ নেয়, ভারত আমাদের পুরোপুরি যদি রপ্তানি বন্ধ করে দেয়, আমাদের প্রত্যাহিক জীবন মূল্য বেড়ে যাবে, আমাদের রপ্তানি বন্ধ হয়ে যাবে। এই যে গার্মেন্টস চলে আমাদের, যে ভারতীয় তুলা সুতায় 85% তুলা সুতা ভারতীয়, বাকি 15% আসে বাইরে থেকে। শুধু এটা যদি বন্ধ করে দেয় তাহলে আমরা একদম শেষ। আমাদের আকাশ সীমা যদি ভারত বন্ধ করে দেয় তাহলে আমরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। এই কথাগুলো আমি অনেকবার বলেছি, কিন্তু আসলে এখন পর্যন্ত ভারত যথেষ্ট সহনশীলতার পরিচয় দিচ্ছে বা পরিচয় দিয়ে যাচ্ছে। আমরা দেখছি ভারত আসলে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কিনা। ইতিমধ্যে এই ভারতের জনগণ পর্যন্ত বাংলাদেশের উপর মহা ক্ষুব্ধ, বাংলাদেশের জনগণের উপরে ক্ষুব্ধ। আজ থেকে 1.5 বছর আগেও কিন্তু এই পরিবেশটা ছিল না। আমরা পশ্চিমবঙ্গে রাজধানী কলকাতায় যখন যেতাম, তারা যেভাবে আমাদেরকে ওয়েলকাম জানাতো, আমি নিজেও দেখেছি অনেক সময়। কিন্তু এখন নাকি অনেকটা বাংলাদেশ নিয়ে তাদের মধ্যে একটা বিতৃষ্ণা এসে গেছে, এবং ভারতীয়দের বিভিন্ন কথাবার্তায় মনে হয় যে বাংলাদেশ নিয়ে তারা আসলে ক্ষুব্ধ, বিরক্ত। এবং জনগণের উপর, জনগণের জনমতের উপর কিন্তু সরকারের নীতি, সরকারের সিদ্ধান্ত অনেকটা প্রভাব ফেলে। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে পাকিস্তানে যে হামলা হলো, ভারতীয় জনগণ একান্তভাবে চাইছিল যে পহেলগাঁও যখন জঙ্গি হামলা হলো পাকিস্তানের পক্ষ থেকে, তখন ভারতীয় জনগণ একান্তভাবে চাইছিল যে পাকিস্তানকে একটা উপযুক্ত শাস্তি দিতে হবে। এবং ভারত যখন পাকিস্তানে অপারেশন সিঁদুর চালালো, তখন ভারতীয় জনগণ কিন্তু উচ্ছ্বসিত হয়ে গিয়েছিল। এবং মাত্র 4 দিনে যখন বিরতি করলো, তখন কিন্তু ভারতীয় জনগণ আসলে ক্ষুব্ধ হয়েছিল। এবং ভারতীয় জনগণ এখন আবারও চায় যে পাকিস্তানকে শায়েস্তা করতে হবে। ঠিক একইভাবে ভারতীয় জনগণ এখন চাইছে যে বাংলাদেশকেও শায়েস্তা করা দরকার। কেন? কথায় কথায় এত কেন দোষারোপ? এই যে জনমতের চাওয়াটাকে সরকার যদি পিক করে, ভারত সরকার যে কোনো মুহূর্তে, এখানে যুদ্ধ করার প্রয়োজন নেই, একদম সবকিছু আমাদের যদি লক করে দেয়, তাহলে আমরা যে কি বিপদে পড়বো আপনি কল্পনা করতে পারবেন না। এগুলো অনেকবার অনেক কথা বলেছি। ইউনূস চলে যাবে, একটা অনির্বাচিত অবৈধ সরকার, ইউনূস সরকার চলে যাবে, বিদেশে পালিয়ে যাবে, কিন্তু আমাদের কি হবে? অবস্থাটা এমন মনে হয় যে ইউনূস সরকারকে টাইট দেওয়ার জন্য হলেও ভারতের বাংলাদেশের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া দরকার। কারণ বাংলাদেশকে ইতিমধ্যে ব্যর্থ করে দিয়েছে। বাংলাদেশের জনগণেরও আরো বোঝা উচিত যে ভারত ছাড়া বাংলাদেশ যে কতটা অসহায়। সিঙ্গাপুর থেকে চাল উৎপাদন করে চাল নিয়ে আসবেন, দুবাই থেকে চাল উৎপাদন করে চাল নিয়ে আসবেন, দেখুন কেমন নিয়ে আসতে পারেন। দেখুন, ভারতের এই জিনিসটা হয়তো একটা সাময়িক সময়ের জন্য দেখা উচিত, নইলে বাংলাদেশের এই যে পাকপন্থী, পাকিস্তানপন্থী এই সরকার সোজা হবে না, এবং বাংলাদেশের এক শ্রেণীর জনগণও সোজা হবে না। এই জন্য আমরা বাংলাদেশের নাগরিক হিসেবেও বলবো যে ভারত, আমি স্বাধীন, ভারত স্বাধীন, ভারতের সাথে আমার ব্যবসা বাণিজ্য নানা রকম সম্পর্ক আছে, সাময়িক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাক, বাংলাদেশের মানুষের বোঝা উচিত। তাহলে বুঝতে পারবে যে ভারত কি, কত প্রকার, কতটা প্রয়োজনীয়, কতটা উপকারী, এটা অন্ততপক্ষে ভারতের বুঝিয়ে দেওয়া উচিত। আমরা এই মুহূর্তে এটি মনে করছি। এছাড়া বাংলাদেশ সোজা হবে না। বাংলাদেশ পূর্ব পাকিস্তান রূপায়ণ হচ্ছে, এই পূর্ব পাকিস্তান থেকে বাঁচাতে হলেও ভারতের ইনিশিয়েটিভ দরকার। এই মুহূর্তে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন।